আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বর্ধিত হারে আরোপ করা শুল্কের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করেন তিনি। এছাড়া আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও করণীয় ঠিক করতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড। এছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আকস্মিক নয়, তাই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি, সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব। আলোচনার মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। হেফাজতে ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। তবে মিয়ানমারের এই আশ্বাস বাস্তবায়নের সন্দিহান বিশ্লেষকরা। বলছেন, আরাকানের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের এই প্রত্যাবাসন সহজ হবে না। আর ভূ রাজনৈতিক হিসেব নিকেশে বাংলাদেশের একার পক্ষে এই সংকট সমাধান সম্ভব নয় বলেও জানান তারা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লক্ষ রোহিঙ্গা। এরপর থেকেই বিগত সরকার দফায় দফায় এই শরণার্থীদের নিজ দেশে ফেরানোর জন্য আলোচনা চালালেও তা সফল হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও মিয়ানমারের অনিচ্ছা বাধা হয়ে দাঁড়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে। আর দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও নানা রকম অনিশ্চয়তা রোহিঙ্গাদের করে তোলে অনাগ্রহী।
2018 থেকে 2020 সালের মধ্যে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। শুক্রবার তালিকাভুক্ত রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়া যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। রোহিঙ্গা ইস্যুতে এই ঘোষণাকে ইতিবাচক মনে করছেন কূটনীতি সংশ্লিষ্টরা। তবে দেশটির জটিল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জানালেন সংশয়ের কথা। জাতিসংঘ থেকে তাদের নিরাপদ প্রত্যাবাসনের কথা বারবার বলা হয়। মিয়ানমারের সম্মানজনক নাগরিক হিসাবে সম্মানজনক অবস্থায় সেখানে থাকতে পারবে, তাদের লাইফ কোনো রিস্কে থাকবে না। এখন যে রাজনৈতিক অবস্থা ওইখানে, এদের ভিতরে যে এই কোন্দল চলছে এখন সশস্ত্র কোন্দলের মতো, তো এই অবস্থায় সেখানে যাওয়া যাবে কিনা মিয়ানমারকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ ওরা এরকম কথা বলেই। অং সান সু চি যখন ছিল তখনকার অবস্থা, যেখানে গণতান্ত্রিক একটা সরকার ছিল, সেখানে কিন্তু তারা আশ্বাস দিয়ে তারা বারবার নিতে পারে নাই। আরাকানে জটিল রাজনৈতিক পরিস্থিতি চলমান থাকলেও এই বিশ্লেষকের মতে বাংলাদেশের যোগাযোগ রাখতে হবে জান্তা সরকারের সাথেই, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা তার। স্বাধীন দেশের একটা রাষ্ট্র সরকার হিসেবে আমরা কিন্তু মায়ানমারের যারা লিগ্যাল অথরিটি আছে, সে আর্মি হোক আর সিভিলিয়ান হোক, তাদের সাথেও যোগাযোগ করতে পারি। এই মুহূর্তে ভয় হচ্ছে আমরা যদি আরাকান আর্মির সাথে যোগাযোগ করি কোনোভাবে, সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের বাইরে যাবে। মায়ানমার তখনই একটা বিষয় বলবে যে আমাদের যারা সেপারেটিস্ট গ্রুপ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তাদেরকে বাংলাদেশ সহায়তা দিচ্ছে, এই দিকে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, যদি যাই তাহলে আমরা আন্তর্জাতিক আইনের বিপক্ষে চলে যাব এবং সেটা আমাদের জন্য আমাদের অবস্থানকে দুর্বল করবে। কূটনীতিক প্রচেষ্টার পাশাপাশি ভূরাজনীতির পরাশক্তিদের ঐকমত্য হলেই রোহিঙ্গা সংকটের সমাধান হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত মার্চ মাসে রেমিটেন্স ছাড়িয়েছে $300 কোটি, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন অর্থ পাচার কমে যাওয়া এবং অভ্যুত্থানের পর প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠানোয় বেড়েছে রেমিটেন্স। বিপুল পরিমাণ প্রবাসী আয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব বোর্ড এবং কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসানের রিপোর্ট। জুলাই আন্দোলনে শেখ হাসিনার প্রতি অনাস্থা জানিয়ে ছাত্র জনতার সমর্থনে রেমিটেন্স বন্ধ করে দেয় প্রবাসীরা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অর্থনীতির গতি ফেরাতে নিজেদের আয় পাঠানোর প্রতিশ্রুতি দেয় রেমিটেন্স যোদ্ধারা। এরপর বাড়তে থাকে প্রবাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর শাশুড়ি SUF মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 3:45 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড DOHS মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।